আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে শুনতে পাচ্ছেন? জাবির আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবার সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই সেশন। আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে কথা বলবো। গতদিনে আমরা প্রাচীন যুগ নিয়ে কথা বলেছি। প্রাচীন যুগের স্থিতিকাল শেষেই মধ্যযুগ ধরা হয়। মধ্যযুগ যে শুরু হয়েছিল, আমরা জানি যে 1200-র পর এই বাংলায় শাসক হিসেবে এসেছিলেন কারা? প্রথম তুর্কি শাসক আসলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার আগমনের সাথে সাহিত্যের একটা যোগসূত্র কিছু কিছু গবেষক নির্ধারণ করেছেন, যে তারা বলছেন যে মুসলিম শাসকরা এই দেশে আসার কারণে এখানে সাহিত্য কর্মচর্চা বিঘ্নিত হয়েছে। এখানে এসে তারা অরাজকতা সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেয়নি, এমন অজুহাত তুলেছে। তো এই বখতিয়ার খলজির আগমন 1203 সালে আসলেন, 4 সালে বাংলা দখল করলেন। তো 1204 সাল থেকে কত 1350 পর্যন্ত এই সময়টা মূলত এর পর থেকেই মধ্যযুগের সূচনা, 1200-র পর থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়েছে। এবং এই মধ্যযুগের যে চর্চা, সাহিত্যকর্ম আমরা পেয়েছি, এর পেছনে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি ছিল। তো আমরা মধ্যযুগকে যে ভাগ করি, এখানে 3টা ভাগ করা হয়। একটা হলো তুর্কি শাসন, মানে এই যে 1350 পর্যন্ত। আর একটা হলো সুলতানি শাসনামল, 1351 থেকে 1575, অর্থাৎ মোগল শাসন এক পর্যন্ত। তারপরে শুরু হলো মোগল শাসন, যেটা 1576 থেকে একদম পলাশির যুদ্ধ 1757 পর্যন্ত। এই 3টা সময় নির্ধারণ করা হয়েছে। তো তুর্কি শাসন আমল যেটা, অর্থাৎ 1201 থেকে 1350, আমরা আগে এই বিষয়টা সম্পর্কে একটু জানি। তো তুর্কি শাসন এই যে 1201 থেকে 1350, 1201 থেকে আমরা বলছি আসলে 1204 থেকে শুরু হয়েছিল, কিন্তু রাউন্ড ফিগার ধরে 1200 মানে 1 থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়েছে। তো এই 1201 থেকে 1350, এই 150 বছর, এই সময়টাকে কিছু কিছু গবেষক কি বলছেন? অন্ধকার যুগ বলছেন। কারা? বিশেষ করে যারা হিন্দু ঐতিহাসিক, তারা এটাকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। এটার পেছনে কারণটা গত ক্লাসে মনে কিছুটা ধারণা দিয়েছিল। মূলত মুসলিম সেন শাসনকে বিতাড়িত করে যে এই বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়েছিল, সেই ক্ষোভ থেকে, সেই আক্ষেপ থেকেই মূলত এমন একটা বিদ্বেষপ্রসূত অভিযোগ করা হয়েছে। কি বলা হয়েছে? এটা হলো অন্ধকার যুগ, যে এখানে মুসলিম শাসকগণ এসে যে অরাজকতা সৃষ্টি করেছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এখানে এই কারণে এখানে কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। তার মানে অন্ধকার যুগের যে অভিযোগ করা হয়েছে, এই অন্ধকার যুগের অভিযোগের কারণটা কি? অভিযোগের কারণ, একটা কারণ হচ্ছে কি কি বলছেন, যে এই এখানে এই 150 বছরে কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। আর সাহিত্য যে সৃষ্টি হয়নি, এর পেছনে কাদেরকে দায়ী করা হচ্ছে? মুসলিম শাসকগণ দায়ী। কি বলা হচ্ছে? মুসলিম শাসকগণ দায়ী। আর আরেকটা কি বলছেন? যে এখানে কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, এই সময় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। মূলত এই কারণে তারা কি বলছেন? এটা হলো অন্ধকার যুগ। কিন্তু এই অভিযোগটা কতটা যুক্তিযুক্ত? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে যেটা দেখতে পাই,
যে প্রাচীন যুগ যেটা, তাই তো, এই প্রাচীন যুগে চর্যাপদ লেখা হয়েছিল, প্রাচীন যুগে চর্যাপদ লেখা হয়েছিল এবং এই চর্যাপদ লেখা হয়েছিল বাংলা ভাষায়। কারা লিখেছিলেন? বৌদ্ধ সিদ্ধাচার্য যারা, তারা মূলত এটা রচনা করেছিলেন। এবং এই চর্যাপদ রচিত হয়েছিল কোন শাসনামলে? পাল। এই পাল শাসনের স্থিতিকাল ধরা হয় আনুমানিক 624 থেকে 1162 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাকে বলা হয় পাল শাসন। আর পাল শাসন আমলে চর্যাপদ লেখা হয়েছে বাংলা ভাষায়। এরপরে পাল শাসনের পরে শুরু হলো কি? সেন শাসন। আচ্ছা, সেন শাসন ছিল মূলত ব্রাহ্মণ্যবাদী হিন্দু শাসন। তো সেন শাসন যখন এই বাংলায় প্রতিষ্ঠিত হলো, পালদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করলো, তাই তো। পালরা এই বাংলা থেকে চলে গেল কোথায়? কোথায় গিয়ে আস্তানা গেড়েছিল? ওই যে নেপালে। আমরা চর্যাপদকে কোথা থেকে এনেছি? কোথা থেকে উদ্ধার করেছি? মনে আছে না? কোথা থেকে বলেন তো? নেপালের রাজগ্রন্থশালা রয়্যাল প্যালেস মিউজিয়াম থেকে। কেন ওইখানে গেল? ওই যে যখন পালরা এখান থেকে চলে গিয়েছিল, তখন তারা কি করেছে? ওই নেপালে গিয়ে আশ্রয় নিয়েছিল। আর যাওয়ার সময় পুঁথিটাও নিয়ে গেছে, যে কারণে আমরা চর্যাপদকে সেই নেপাল থেকে এনেছি। এখন দেখেন, সেন শাসন শুরু হলো 1162 থেকে 1204 পর্যন্ত, তাই তো। 1162 থেকে 1204 পর্যন্ত এটা ছিল সেন শাসন। তো সেন শাসকগণ যখন এই বাংলায় আসলেন, তারা কি করলেন? পালদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করলেন। আর পালরা যখন চলে গেল, চর্যাপদ নিয়ে গেল। কিন্তু যে বাংলায় সাহিত্য রচিত হচ্ছিল, আচ্ছা কালোটা দেখতে কি সমস্যা হচ্ছে? কালো কালারটা কি বুঝতে সমস্যা হচ্ছে? যখন চলে গেল, বাংলায় সাহিত্য রচনা হয়নি, হতে দেয়নি। কারণ সেন শাসকরা তখন কি করলো? তারা ঘোষণা করলো এখন থেকে ধর্ম চর্চা, সাহিত্য চর্চা এটা দেশীয় ভাষায় নিষিদ্ধ। তার মানে বাংলায় সাহিত্য চর্চা তারা নিষিদ্ধ ঘোষণা করলো। শুরু হলো সংস্কৃত ভাষার চলন। এবং যারা হিন্দু ধর্মগুরু, তারা ঘোষণা করলো যদি কেউ বাংলায় এই ধর্ম চর্চা, সাহিত্য চর্চা করে, তাহলে তারা রৌরব নামক নরকে নিক্ষিপ্ত হবে। তার মানে দুই দিক থেকেই, একদিকে হলো হ্যাঁ, একদিকে কি তারা মানে যারা শাসক, তারা ঘোষণা করলো যে বাংলায় সাহিত্য চর্চা করা যাবে না। আবার ওইদিকে ধর্মগুরু যারা, তারাও ভয় দেখাতে থাকলো যে যদি কেউ বাংলায় লেখালেখি করে, সাহিত্য চর্চা করে, তাহলে তারা দোজকে নরকে নিক্ষিপ্ত হবে। তো স্বাভাবিকভাবে কি হলো? বাংলায় সাহিত্য চর্চার সমাধি রচিত হলো। এরপরে আসলো তুর্কি শাসন। তো তুর্কি শাসক যারা, কখন থেকে শুরু হলো? এই যে 1204 থেকে। তুর্কি শাসক যারা, তারা কি বাংলা ভাষী? তারা কি বাংলা জানে? না, তারা বাংলা জানে না। স্বাভাবিকভাবেই তারা বাংলায় সাহিত্য চর্চা করতে পারবে না। বরং তাদেরকে অন্ধকার যুগ সৃষ্টির পিছনে তাদেরকে দায়ী করা হয়। একটা বিষয় দেখেন তো, যদি অন্ধকার যুগ সৃষ্টির পেছনে দায়ী করতে হয়, তাহলে কি তুর্কি শাসকরা দায়ী না সেন শাসকরা দায়ী? কারণ তারাই তো কি করলো? পালদেরকে বিতাড়িত করলো এবং বাংলায় সাহিত্য চর্চা নিষিদ্ধ করলো। অথচ উল্টা তুর্কি শাসকদের, মুসলিম শাসকদেরকে তারা অন্ধকার যুগ সৃষ্টির পেছনে দায়ী করছে। এটা একটা অবান্তর একটা অভিযোগ। বরং তুর্কি শাসক বা মুসলিম শাসকদেরকে আমরা দেখেছি যে তাদের রাজসভায় এমন কোনো শাসক পাওয়া যায়নি যাদের রাজসভায় একজন দুইজন কবি না ছিলেন। তারা কবিদের যথেষ্ট সমাদর করতেন, পৃষ্ঠপোষকতা করতেন, উৎসাহিত করতেন কাব্য চর্চায়।
আপনারা জানেন যে পারস্যের কবি হাফিজকে এই বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কে বলেন তো? গিয়াসউদ্দিন আজম শাহ, তার রাজসভা কবি শূন্য। তো তিনি সেই পারস্যের কবিকে আমন্ত্রণ জানালেন যে আসুন আমার রাজসভা আপনি অলঙ্কৃত করুন। সুতরাং তাদের সম্পর্কে এই অভিযোগটা আসলে যুক্তিযুক্ত না। দ্বিতীয় কথা হচ্ছে কোনো সাহিত্য সৃষ্টি হয়নি, এই অভিযোগটাও যুক্তিযুক্ত না। তাদের মানে এখানে সাহিত্য সৃষ্টি হয়নি এটা তারা বলছেন যারা অন্ধকার যুগের অভিযোগ করেছেন। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে অন্ধকার যুগ যেটাকে বলা হচ্ছে 1201 থেকে 1350, এটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। যদিও এটাকে আরো নাম দেওয়া হয়েছে, আর একটা নাম দেওয়া হয়েছে কি, এটাকে বলা হয়েছে বন্ধা যুগ, বন্ধা যুগ। আর নাম দেওয়া হয়েছে সাহিত্যহীন মরুভূমি। আমরা তো আগের ক্লাসে ওই আলো আধারের খেলা দেখেছিলাম, তাই না? আলো আধারের খেলা দেখলাম না? ওই যে দুই ভবনের দুই ছাদে দুইজনকে দেখা যাচ্ছে, একজন আর একজনকে দেখে কি ভাবছে, হয় জরিনা নয় জরিনার মা। স্যার ব্যাকগ্রাউন্ডটা মিলে যাচ্ছে, লাল হলুদ, রেড অথবা হলুদ। না, লালটা বেশি আচ্ছা। তাহলে অন্ধকার হলে যেমন কোনো কিছু দেখা যায় না, বন্ধা হলেও কোনো কিছু পাওয়া যায় না। আর সাহিত্যহীন মরুভূমি মানে কি, কোনো সাহিত্য এখানে নাই। তো প্রত্যেকটা কথার অর্থ একই, যেখানে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি এমন অভিযোগটাই করছেন কারা? এই যারা হিন্দু ঐতিহাসিক তারা এমন অভিযোগ করেছেন। কিন্তু যারা অন্ধকার যুগের অভিযোগ করেছেন তাদের এই অভিযোগ সবাই কি স্বীকার করেছেন? বাংলা সাহিত্যের অনেক বাঘা বাঘা পণ্ডিত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর দীনেশ চন্দ্র সেন, এরকম অনেকে বলছেন যে না, অন্ধকার যুগের অভিযোগটা আসলে যুক্তিযুক্ত নয়। এখানে আমরা কতগুলো, ওহো এটা কি সাইডে চলে গেল কেন? দেখতে সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে অন্ধকার যুগের যে সাহিত্যকর্ম আমরা একটা পাই, একটা হলো এই পর্যন্ত তো লেখাই দেখ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, না দেখতে পেলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথম গ্রন্থ, অন্ধকার যুগের প্রথম গ্রন্থ হলো প্রাকৃত পৈঙ্গল। এটা লিখেছেন শ্রীহর্ষ এবং এটা লেখা হয়েছে প্রাকৃত ভাষায়। তাহলে অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন, এই যে এটি অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন, তাহলে রচয়িতা শ্রীহর্ষ এবং এটা লেখা হয়েছে প্রাকৃত ভাষায়। এটা মূলত গীতি কবিতার এক সংকলন গ্রন্থ। এটা তৎকালীন বাংলার যে সমাজচিত্র, তৎকালীন বাংলার যে জনজীবন, সেগুলোর পরিচয় পাওয়া যায় এই প্রাকৃত পৈঙ্গলে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রথম গ্রন্থ। এবার আসেন দ্বিতীয় গ্রন্থ, শূন্য পুরাণ। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন আসলে দুইটি, বা প্রধান সাহিত্যিক নিদর্শন। যদি বলা হয় প্রধান সাহিত্যিক নিদর্শন বা উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন, তাহলে একটা হলো শূন্য পুরাণ আর আরেকটা হলো শেখ শুভোদয়া। যদি প্রশ্ন আসে অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন কয়টি, তাহলে তিনটি, প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভোদয়া। আর যদি প্রশ্ন আসে অন্ধকার যুগের প্রধান সাহিত্যিক নিদর্শন কয়টি, তাহলে দুইটা, একটা হলো শেখ শূন্য পুরাণ আর একটা হলো শেখ শুভোদয়া। আচ্ছা, তো
তাহলে দ্বিতীয় গ্রন্থ যেটা শূন্য পুরাণ, এই শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত। কে লিখেছেন? রামাই পণ্ডিত। এবং এটা লেখা হয়েছে কোন সময়? এই যে মানে 1201 থেকে, তার মানে 1201 মানে ত্রয়োদশ শতক, এই ত্রয়োদশ শতক মানে শতকের শেষ দিকে, তার মানে 1301 থেকে কি কত 1201 থেকে 1300 এর মধ্যে। আচ্ছা, এই এই কাব্যটা যে লেখা হয়েছে, লেখার স্টাইলটা হলো কিছু গদ্য আর কিছু পদ্য, আর গদ্য পদ্য মিলিয়ে যদি কোনো কাব্য লেখা হয় ওটাকে বলা হয় চম্পু কাব্য। এটা চম্পু কাব্যের আদলে রচিত। তো এই কাব্যের যে বিষয়বস্তু, এখানে দুটো বিষয় স্থান পেয়েছে দেখেন, একটা হলো বৌদ্ধ শূন্যবাদ আর একটা হলো হিন্দু লৌকিক বিশ্বাস। আচ্ছা, বৌদ্ধ শূন্যবাদ কি বলে? বৌদ্ধ শূন্যবাদ বলে যে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে, কখনো তার পুনরুত্থান হবে না, হিসাব নিকাশও হবে না। আর হিন্দু লৌকিক বিশ্বাস, এটা এখন আমাদের অনেকেরই ঘরে ঘরে আছে। এটা চেঞ্জ করব, এই কালারটা কি চেঞ্জ করব শাহেদ? এই কালারটা কি চেঞ্জ করব? ঠিক আছে, তো দেখা যাচ্ছে তো। ঠিক আছে, ঠিক আছে, জি জি। ওকে। তো একটু বড় করলে ভালো। হ্যাঁ, ফন্টটা একটু বড় করলে ভালো হয়, ফন্টটা বড় করলে আমরা ছোট দেখতেছি খুব। তাই না? ও, স্যার ওই যে ডিসপ্লেটা ওইটা ফুল জুড়ে আসলে ভালো হয়, ওটা ছোট করে ফুলই তো করা আছে, এটা তো ফুলই করা আছে। দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আমি কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি, ব্রিফিং দিয়ে দিব। তাহলে এখানে এই কাব্যটা শূন্য পুরাণ যে লেখা হয়েছে, দুটো বিষয়, বৌদ্ধ শূন্যবাদ আর হিন্দু লৌকিক বিশ্বাস। হিন্দু লৌকিক বিশ্বাস এটা যেমন অনেকের ঘরে ঘরে দেখবেন যে বিশেষ করে যাদের ঘরে ওই 1-1.5 বছরের বেবি আছে, যখন তাদেরকে বাড়ির বাইরে বেড়াতে নিয়ে যায়, ইনশাআল্লাহ, হ্যাঁ, তো বাড়ির বাইরে যখন বেড়াতে নিয়ে যায়, তখন ওই যে কপালে কি করে বলেন তো, একটা কালো টিপ লাগিয়ে নেয়। কেন? যাতে নজর না লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, বেবিকে টিপ দেওয়ার সাথে সাথে বেবির মাদারও একটা লাগিয়ে নেই। কেন? যাতে নজর না লাগে নাকি? এগুলো হলো হিন্দু লৌকিক বিশ্বাস। কিছুদিন আগে ফেসবুকে একটা গান শুনেছিলাম, এই গানের নামটা দেওয়া হয়েছিল কুসংস্কারের গান। চরণগুলো এরকম ছিল যে, শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কারও করিব বর্ণন। যেমন ব্যাং ডাকিলে বৃষ্টি নামে, মোরগ ডাকলে ভোর, মানে কুকুর ডাকলে চোর বেটা ছিটকে দেয় দৌড়। এরকম অনেকগুলো কুসংস্কারের বর্ণনা আছে এই গানটার মধ্যে। যেমন ডান হাত চুলকাবে, কি হয়? ডান হাত চুলকালে টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? চোখ যদি বাম চোখ যদি লাফ হয় তাহলে কি হবে? ঘর থেকে বের হচ্ছেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন, এটা কিসের লক্ষণ? গাছের শুকনো ডালে কাক ডাকে, পেঁচা ডাকে, এটা কিসের লক্ষণ? এগুলো হলো এই কুসংস্কারের কথা। হ্যাঁ, আপনি কথা বলছেন, টিক টিক কি বলছে? ঠিক ঠিক ঠিক। তো কি বলছে? দেখেছিস আমার কথা কত সত্য, টিকটিকিও ঠিক ঠিক বলে। তো এগুলো হলো হিন্দু লৌকিক বিশ্বাস। মূলত এই বিষয়টাই স্থান পেয়েছে এখানে। বিষয়টা হলো কি, এই রামাই পণ্ডিত উনি মূলত বৌদ্ধ ছিলেন। তিনি ধর্ম চর্চা করবেন, কিন্তু বৌদ্ধ তো সুযোগ নেই। তখন তিনি কি করলেন? হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মিশ্রণে ধর্ম পূজার শাস্ত্রীয় গ্রন্থ হিসেবে তিনি এটি রচনা করেন। কি? হিন্দু ধর্মের সাথে
ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মিশ্রণে ধর্ম পূজার শাস্ত্রীয় গ্রন্থ, ঠিক আছে, হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মিশ্রণে ধর্ম পূজার শাস্ত্রীয় গ্রন্থ হিসাবে তিনি এটি রচনা করেন। তো এই কাব্যটা লেখা হয়েছে কোন ভাষায়? এখানে লেখা হয়েছে মূলত দুটো ভাষা, একটা হলো বাংলা, আর একটা হলো সংস্কৃত। উনি কিন্তু বাংলা ভাষী ছিলেন, কিন্তু সংস্কৃত ভাষায় যেহেতু লিখতে হবে এই জন্য বাংলা সংস্কৃত মিলিয়ে তিনি এই কাব্যটি রচনা করেছেন, ঠিক আছে। আর এই কাব্যের মধ্যে মোট 51টা অধ্যায় আছে। কয়টা? 51টা অধ্যায় আছে। এক একটা অধ্যায় হলো এক একটা খণ্ড কবিতা। এরকম 51টা অধ্যায় হলো 51টা খণ্ড কবিতা। এরকম একটা বিখ্যাত কবিতা আছে এই কাব্যে, যেটার নাম হলো নিরঞ্জনের রুষ্মা বা উষ্মা ক্ষোভ। নিরঞ্জনের উষ্মা বা রুষ্মা বলা হয় উচ্চারণগত কারণে, কিন্তু উষ্মা শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নিরঞ্জনের উষ্মা, এটা হলো শূন্য পূরণের একটা বিখ্যাত কবিতার নাম, ঠিক আছে। এরপরে আসেন তৃতীয় যে গ্রন্থটা আমরা পাবো, শেখ শুভোদয়া। এটা লিখেছেন হলায়ুদ মিশ্র। এই হলায়ুদ মিশ্র তিনি মূলত রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। রাজা লক্ষণ সেনের রাজসভায় একজন পীর এসেছিলেন যার নাম হলো শেখ জালালউদ্দিন তাবরেজি। এই শেখ জালালউদ্দিন তাবরেজি তিনি একজন পীর বা একজন দরবেশ ছিলেন। হ্যাঁ, তো রাজা লক্ষণ সেনের রাজসভায় এসে তিনি অলৌকিক কিছু কাহিনী, চিত্তাকর্ষক কিছু ঘটনার বর্ণনা করেন। এটা শুনে রাজা লক্ষণ সেন তার প্রতি মুগ্ধ হয়েছিলেন, তাকে সংবর্ধিত এবং পুরস্কৃত করেছিলেন। মূলত এই কাব্যে সেই বিষয়বস্তুটাই বর্ণিত হয়েছে, কি পীরের মাহাত্ম্য বানানটা এখানে পীরের মাহাত্ম্য বা পীর মাহাত্ম্য বর্ণনা, এটাই হলো এই কাব্যের বিষয়বস্তু। এবং সেখানে কোন পীরের প্রসঙ্গ আলোচিত হয়েছে? সেই শেখ জালালউদ্দিন তাবরেজির প্রসঙ্গই আলোচিত হয়েছে। এবং পাশাপাশি রাজা লক্ষণ সেনের কিছু বর্ণনাও এসেছে। তো আমরা যেমন শূন্য পুরাণকে দেখলাম এই গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্যের আদলে লেখা, এই কাব্যটাও তাই গদ্য এবং পদ্য মিলিয়ে লেখা। আর এটার ভাষাও তাই বাংলা এবং অশুদ্ধ সংস্কৃত ভাষা। মানে এই হলায়ুদ মিশ্র উনি কিন্তু ওই যে রামাই পণ্ডিত যেমন কিছুটা সংস্কৃত ভাষার উপর দখল আনতে পেরেছিলেন, এই হলায়ুদ মিশ্র সংস্কৃত ভাষা যেটা ব্যবহার করেছিলেন সেটার অধিকাংশই ভুলে ভরা, অশুদ্ধ সংস্কৃত শব্দ তিনি ব্যবহার করেছিলেন। মানে সংস্কৃত তখনও ওইভাবে আয়ত্ত আনতে পারেননি। তো এই যে অশুদ্ধ ব্যবহার, সংস্কৃত ভাষার ভুল ব্যবহার, এটাকে ব্যঙ্গ করে ডক্টর সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। কি বলেছেন? এই যে প্রচুর যে ভুল সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন, এটাকে ব্যঙ্গ করে সুনীতি কুমার নাম দিয়েছেন ডগ সংস্কৃত। ডগ কি করে? ঘেউ ঘেউ করে, তাই না? তো ডগ যেমন ঘেউ ঘেউ করে, আর এই ঘেউ ঘেউর অর্থ তো বোঝা যায় না। তিনি যে এখানে সংস্কৃত ভাষা ব্যবহার করেছেন এটা ওই ডগের ঘেউ ঘেউর মতো, মিনিংলেস, কিছুই বোঝা যায় না। এই জন্য তিনি এমন শব্দ ব্যবহার করেছেন, এমন কথা বলেছেন। তো এই কাব্যটা 1320 থেকে 21 বঙ্গাব্দে মনীন্দ্র মোহন বসু তার
মাসিক কায়স্থ পত্রিকায় 13 পরিচ্ছেদে এটা বঙ্গানুবাদ সহ প্রকাশ করেন 1320 থেকে 21 বঙ্গাব্দের দিকে। ঠিক আছে, তো তাহলে আমরা অন্ধকার যুগের সাহিত্যকর্ম কি কি পেলাম? একটা পেলাম শূন্য পুরাণ, একটা হলো প্রাকৃত পঙ্গল, একটা শূন্য পুরাণ, আর একটা হলো শেখ সুবোধা। এগুলো হলো অন্ধকার যুগের সাহিত্যকর্ম। এখন এই সাহিত্যকর্মগুলো কখন 150 বছরের মধ্যে, অর্থাৎ 1201 থেকে 1350-এর মধ্যে লেখা হয়েছে, এটা কারা বলছেন? যারা অন্ধকার যুগের অভিযোগ স্বীকার করেন না। কিন্তু যারা অন্ধকার যুগের অভিযোগ করেছেন তারা কি বলছেন এগুলো সম্পর্কে? তারা বলছেন যে না না, এগুলো 150 বছরের মধ্যে না, এগুলো লেখা হয়েছে অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতক মানে ওই যে 1701 থেকে 1800 এর মধ্যে। তো যদি তাই হয়ে থাকে, তাদের বক্তব্য অনুযায়ী যদি এগুলো 150 বছরের মধ্যে লেখা না হয়, তাহলে মধ্যযুগে প্রথম কোন কাব্যটি লেখা হয়েছে সেটা আমরা দেখব। তবে তার আগে আমরা একটু দেখে আসি যে অন্ধকার যুগ পরবর্তীতে, অর্থাৎ 1351 থেকে যে 1800 পর্যন্ত, এই সময় কি কি সাহিত্যকর্মগুলো আমরা পেয়েছি। তো এখানে যে সাহিত্যকর্মগুলো পেয়েছি: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্যের মধ্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং আরাকান রাজসভার বাংলা সাহিত্য, লোকসাহিত্য, মর্সিয়া সাহিত্য, নাচ সাহিত্য, কবিগান, পুঁথি সাহিত্য। এগুলো হলো এই মধ্যযুগের অন্ধকার যুগ পরবর্তী, অর্থাৎ 1351 থেকে 1800 পর্যন্ত আমরা এই সাহিত্যকর্মগুলো পাবো। তো এবার আসি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আমরা যে দেখলাম না, এই যে প্রথমটা আছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা সম্পর্কে এবার আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো, এটা হলো মধ্যযুগের প্রথম গ্রন্থ। অর্থাৎ শ্রীকৃষ্ণ, ওই যে শূন্য পুরাণ, শেখ সুবোধা, এগুলো তো বিশুদ্ধ বাংলায় লেখা না, সংস্কৃত ভাষার মিশ্রণ আছে। আবার এটা নিয়ে বিতর্কও আছে কি যে এগুলো এই 150 বছরের মধ্যে লেখা না। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে এরকম কোনো মানে কোনো তর্ক বিতর্ক নেই। এটা একদম মানে বাংলা ভাষায়, বিশুদ্ধ বাংলায় লেখা। এটা যে মধ্যযুগের প্রথম গ্রন্থ, এই নিয়ে কারো কোনো বিতর্ক নেই। তাহলে এটা কি বলছি? মধ্যযুগের প্রথম গ্রন্থ। ধারাবাহিকভাবে যদি আমরা বলি, যেমন প্রথম ছিল চর্যাপদ, সেই ধারাবাহিকতায় এটা হলো কি দ্বিতীয় নিদর্শন। চর্যাপদ প্রথম, আর এটা হলো দ্বিতীয় নিদর্শন। যদি প্রশ্ন আসে মধ্যযুগের প্রথম গ্রন্থ কোনটি, তাহলে এটা বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন কোনটি, এটা। আরেকটা কথা দেখেন, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত। অর্থাৎ আমরা চর্যাপদের মধ্যে দেখেছিলাম না, অসমিয়া, উড়িয়া, মৈথিলি, আদি হিন্দি, এই সমস্ত ভাষার শব্দ আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে এরকম কোনো গোজামিল নেই, একদম ফ্রেশ বিশুদ্ধ বাংলায় রচিত। এটাই হলো প্রথম গ্রন্থ। ঠিক আছে, আরেকটা ব্যাপার দেখেন, আরেকটা বিষয় হলো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেমন চর্যাপদ আমরা দেখেছি যে চর্যাপদ লিখেছেন কতজন কবি? 24 জন। বাট এই কাব্যটা 24 জন না, একজন কবি লিখেছেন। তাহলে একজন কবি যদি লিখে থাকেন, তাহলে এরকম প্রশ্ন যদি আসে যে একক কোন কবির রচিত, একক কোন কবির লেখা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ, একক কোন কবির লেখা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি? তাহলে এটি। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমি একটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে পৃষ্ঠা, একটা পৃষ্ঠা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু বোঝার মতো কোনো উপায় আমাদের ছিল না, কারণ তখন তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মানে তখন তো বাংলা ভাষার যে বাংলা যে লিপি, সেই লিপিটা তো আর আজকের মতো এরকম ছিল না। তখনকার লিপিতে লেখা, দেখেন একটা চরণ আপনি বুঝবেন না, আর অক্ষর বোঝাও কঠিন, এটার অক্ষরগুলো বোঝাও কঠিন। ঠিক আছে, আচ্ছা, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি পেজটা রেখেছি।
তাহলে এখানে বেশ কিছু তথ্য পেলাম যে মধ্যযুগের প্রথম গ্রন্থ, বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ, বিশুদ্ধ বাংলায় লেখা প্রথম গ্রন্থ, একক কোনো কবির লেখা প্রথম গ্রন্থ, এবং এটা মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, মানে শ্রেষ্ঠ নিদর্শন। এবার আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কাল, কখন লেখা হয়েছে। এই কাব্যটা কখন লেখা হয়েছে এটা নিয়ে ভিন্ন মত আছে। একটা মত আমরা পেলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1340 থেকে 1440, আর গোপাল হালদার তার মতে 1450। দেখেন ডক্টর শহীদুল্লাহর মত শেষ হলো 1440, আর উনি বলছেন 1450 থেকে 1500 এর মধ্যে লেখা হয়েছে। শুনেন, গোপাল হালদার তাদের একজন, যারা ওই 150 বছরকে, অর্থাৎ 1201 থেকে 1350, ওই 150 বছরকে অন্ধকার যুগ বলেছিলেন। কথাটা একটু ভালো করে খেয়াল করেন। গোপাল হালদার বলছেন কি 1201 থেকে 1350 এটা হলো অন্ধকার যুগ। আচ্ছা, বলল। তারপরে উনি বলছেন যে মধ্যযুগের প্রথম নিদর্শন এইটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এর আগে কোনো কিছু লেখা হয়নি, এবং এটা লেখা শুরু হলো কখন থেকে? 1450 থেকে। তো উনি 1201 থেকে 1350 এটাকে কি বলছেন? অন্ধকার যুগ বলছেন। আবার উনি বলছেন যে মধ্যযুগের প্রথম নিদর্শন এইটা, এবং লেখা শুরু হচ্ছে 1450 থেকে। তার মানে এই যে 1350 থেকে 1450, 100 বছর, ওই 100 বছরের ব্যাখ্যা উনি কি দিবেন? উনি তো বললেন যে 1450-এর আগে কোনো কিছু লেখা হয়নি, প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলেছেন, আবার বলছেন যে 1450-এর আগে কোনো কিছু লেখা হয়নি। তাহলে এই যে 1350 থেকে 1450 আরো 100 বছর, তাহলে ওই 100 বছর কোথায় গিয়ে দাঁড়াবে? যেহেতু 1450-এর আগে কোনো কিছু লেখা হয়নি, সুতরাং ওইটাও অন্ধকার যুগ। তার মানে অন্ধকার যুগ কত বছরে দাঁড়ালো? এখানে হলো 150 বছর, আর এখানে 100 বছর, তার মানে 250 বছর তার বক্তব্য অনুযায়ী অন্ধকার যুগে দাঁড়ালো। কথা বুঝতে পারছি? তাহলে এইটা আসলে কোনো যে যৌক্তিক অভিযোগ নয়, এটা সহজেই বোঝা যায়। হ্যাঁ, এটা মূলত একটা বিদ্বেষ প্রসূত অভিযোগ। মূলত এরকম কিছু হিন্দু কবি সাহিত্যিক গবেষকরাই এমন অভিযোগ করেছেন। কথা কি ক্লিয়ার? তো এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এই 150 বছরের মধ্যে লেখা হয়েছে, প্রচুর লেখা হয়েছে, কিন্তু সেটা আমরা পাইনি, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা যুক্তিযুক্ত, কিন্তু লেখেনি, লিখতে দেয়নি, এমন অভিযোগ যুক্তিযুক্ত নয়। তো দুইটা মত যদি থাকে, তাহলে এই দুইটার মধ্যে কোনটাকে বেশি প্রাসঙ্গিক মনে হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটা এখানে বেশি যুক্তিযুক্ত, তাই না? আচ্ছা, আরেকটা হলো, এভাবে যদি থাকে তো এভাবে অ্যান্সার করবেন। এভাবে না থেকে অনেক সময় কি থাকতে পারে? শতক আকারে, যেমন দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, এই 4টা অপশন দেওয়া থাকলো, তখন অ্যান্সার কি হবে বলেন? তখন অ্যান্সার কি করবেন? চতুর্দশ থেকে পঞ্চদশ। চতুর্দশ, মানে যেহেতু আলাদা আলাদা অপশন দেওয়া আছে, সুতরাং এখানে অ্যান্সার হবে তখন চতুর্দশ। ঠিক আছে? যদি এইভাবে স্থিতিকাল উল্লেখ না থেকে শুধু শতক উল্লেখ থাকে, তাহলে অ্যান্সার করবেন আপনারা চতুর্দশ শতক। ওকে, আচ্ছা, এবার আসেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যিনি রচয়িতা, তার পরিচয় আমরা একটু জেনে নিই। এই কাব্যটি যিনি রচনা করেছেন তার নাম হলো বড়ু চণ্ডীদাস। আসলে বড়ু চণ্ডীদাস এটা তার কিন্তু নাম না, তার আসল নাম হলো অনন্ত। কি নাম? আসল নাম অনন্ত। ওই যে বাংলা সিনেমা একজন নায়ক আছেন না, যিনি অসম্ভবকে সম্ভব করেন, কি নাম? অনন্ত জলিল। উনি জলিল না, উনি অনন্ত। তো এই অনন্ত হলো তার আসল নাম, বড়ু এটা তার উপাধি।
ওই যে বলেছিলাম না, কবি সাহিত্যিকরা উপাধি ছাড়তে পারে না, এই জন্য অনন্তের সাথে বড়ু বা বড়ুয়া এই উপাধিটা যোগ করেন। আর চণ্ডীদাস তার গুরু প্রদত্ত নাম। তো তার জন্মস্থান কোথায় এটা নিয়ে বিতর্ক আছে। একটা হলো ডক্টর হুমায়ুন আজাদ বলছেন যে বীরভূম জেলার নান্নুর গ্রাম, আর ডক্টর শহীদুল্লাহ বলছেন যে তার বাঁকুড়া জেলার সাতনা গ্রামে তার জন্ম। তো এখানে নান্নুর গ্রামে উনি যেহেতু বাসুলি দেবীর ভক্ত ছিলেন বড়ু চণ্ডীদাস, আর এই বাসুলি দেবীর পীঠস্থান ছিল এই নান্নুর গ্রামে, এই কারণে ডক্টর শহীদুল্লাহ এমনটা মানে অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু দুটোই যদি থাকে সেক্ষেত্রে বাঁকুড়া জেলার সাতনা গ্রামটাকে বেশি আপনারা গুরুত্ব দিবেন। আর তার জন্ম সাল উল্লেখ করা হয়েছে আনুমানিক 1390, ঠিক আছে, 1390 খ্রিস্টাব্দ, এবং এটা এই জন্মসালটা উল্লেখ করেছেন বসন্ত রঞ্জন রায়। আসলে মধ্যযুগে আমরা যা বলছি না, যত সালটাল উল্লেখ করছি, এগুলো সবই কিন্তু অনুমান, হ্যাঁ, অনুমানের ভিত্তিতে ওই যে এগুলো বলেছেন, আনুমানিক আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই কাব্যটা যে লেখা হয়েছে কি নিয়ে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? এখানে কাব্যের বিষয়বস্তু হলো মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা। রাধাকৃষ্ণের প্রেমলীলা। এখানে বৈষ্ণব যে মত, বৈষ্ণব মতে রাধা জীবাত্মা আর কৃষ্ণ হলো পরমাত্মার প্রতীক। এই রাধা এবং জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, সেটা কি? জীবাত্মার সাথে মানে সৃষ্টি, জীবাত্মা হলো সৃষ্টি, পরমাত্মা হলো স্রষ্টা, স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, সেটা কি? স্রষ্টা চায় সৃষ্টিকে নিজের দিকে টানতে, আর সৃষ্টিও চায় স্রষ্টার সাথে মিলিত হতে। উভয়ের মধ্যে একটা মিলন আকাঙ্ক্ষা বিদ্যমান, কিন্তু মিলন আকাঙ্ক্ষা থাকলেও কখনো কখনো তা বিরহে রূপ নেই। এই বিষয়টাই রাধা এবং কৃষ্ণ চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। এখন স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, এটা কি দৈহিক নাকি আধ্যাত্মিক? অবশ্যই আধ্যাত্মিক, কিন্তু এই কাব্যে রাধাকৃষ্ণের যে চরিত্র, বাংলা সিনেমাও এই পর্যন্ত পৌঁছতে পারে নাই। এই কাহিনীটা মূলত বড়ু চণ্ডীদাস যে লিখেছেন, সেখানে ছিল কি, মানে ভগবত পুরাণের মধ্যে এই কৃষ্ণ লীলার কাহিনী কিছুটা আছে, আর লোক সমাজে, অর্থাৎ তিনি যে সমাজে বাস করতেন সেই সমাজে এই কাহিনীটা, মানে এটা একটা জাস্ট মুখরোচক কাহিনী, বাংলা সিনেমার প্রেম কাহিনীর মতো এই কাহিনীটাকে তুলে ধরা হয়েছে, মানে প্রচলিত ছিল। তিনি মূলত সেটাকেই গুরুত্ব দিয়ে সেটাকেই মূলত তিনি উপস্থাপন করেছেন তার এই কাব্যের কাহিনীতে, ঠিক আছে। তাহলে বিষয়বস্তু হলো রাধাকৃষ্ণের প্রেমলীলা, অর্থাৎ বৈষ্ণব মতে যেখানে রাধাকৃষ্ণের সম্পর্কটা হলো দৈবিক বা আধ্যাত্মিক, এই কাব্যে রাধাকৃষ্ণের সম্পর্ক হলো দৈহিক, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই যে কাব্যটা, এই কাব্যের তিনটা প্রধান চরিত্র আছে। একটা হলো রাধা, কৃষ্ণ, আর একটা হলো বড়াই। রাধা সম্পর্কে কি বলেছি? রাধা হলো জীবাত্মা, রাধা হলো জীবাত্মা বা সৃষ্টির প্রতীক, জীবাত্মা বা সৃষ্টির প্রতীক। কৃষ্ণ হলো পরমাত্মা, কৃষ্ণ হলো পরমাত্মা বা স্রষ্টার প্রতীক, ঠিক আছে। আর বড়াই এই স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক, সেই সম্পর্ক সৃষ্টিতে অনুঘটক হিসেবে তিনি কাজ করেছেন। এই জন্য তাকে বলা হয় কি, রাধাকৃষ্ণের কি প্রেমের দূতী বলা হয়। হ্যাঁ, তো এই তিনটা হলো এই কাব্যের প্রধান চরিত্র। তবে এই কাব্যের আরো কতগুলো চরিত্র আছে, আমি চরিত্রগুলো একটু আপনাদেরকে বলবো। তার আগে এই কাব্যের যে খণ্ড,
অর্থাৎ এই কাব্যের কাহিনীটা 13টা খণ্ডে বিভক্ত। কি কি আছে? 1 নাম্বার হলো জন্মখণ্ড, 2 নাম্বার তাম্বুল খণ্ড, তারপরে দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, তারপরে যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং সর্বশেষ হলো বিরহ খণ্ড। এই 13টা খণ্ডে এই কাব্যের কাহিনী বর্ণিত হয়েছে। তো জন্মখণ্ডে রাধা এবং কৃষ্ণের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। এখানে হলো বৃন্দাবন, আর এইটা হলো মথুরা, মাঝখানে নদী, কোন নদী বলেন তো? মাঝখানে বৃন্দাবন আর মথুরার মাঝখানে কোন নদী? যমুনা নদী। যমুনা নদী। যদিও এই কাব্যে এটাকে বলা হয়েছে কালিনী নদী বলা হয়েছে এই কাব্যে। তো এই মথুরায় জন্মগ্রহণ করেছে কৃষ্ণ। কে? কৃষ্ণ জন্মগ্রহণ করে মথুরায়, বাট জন্মের সময় তার প্রাণ নাশের আশঙ্কা। কার হাতে বলেন তো? জন্মগ্রহণ করেছে যে কৃষ্ণ, কার? কৃষ্ণ জন্মগ্রহণ করেছে বাসুদেব, তার বাবার নাম হলো বাসুদেব আর মা হলো দেবকী। এই বাসুদেব আর দেবকীর ঘরে জন্ম নিয়েছে কৃষ্ণ, কিন্তু জন্মের পর তার প্রাণ যাবে কার হাতে বলেন তো? কার হাতে? কংস। নাম শুনেছেন? ওই যে বাগধারায় আছে না, কংস মামা, নির্মম আত্মীয় না? এই কংস হলো কৃষ্ণের মামা। এই কংসের হাতে কৃষ্ণের প্রাণ যাবে এই আশঙ্কায় কৃষ্ণের বাবা মা বাসুদেব এবং দেবকী কি করে? এই মথুরা থেকে যমুনা নদী পার করে এই বৃন্দাবনে এনে এক গোয়ালের ঘরে রেখে যায় কৃষ্ণকে। ওইদিকে আর এক গোয়ালের ঘরে জন্ম নেয় রাধা এবং কৃষ্ণ এই বৃন্দাবনে বড় হতে থাকে। তো রাধা যখন বালিকা তখন এই রাধার বিয়ে হয়ে যায় কার সাথে? আয়ান ঘোষ বা আইহন। হ্যাঁ, আয়ান ঘোষ বা ওই আইহনের সাথে রাধার বিয়ে হয়। এখন রাধা মেয়ে মানুষ, তার বিয়ে তো হবে পুরুষের সাথে না? কিন্তু এই আয়ান ঘোষ নামে পুরুষ, ইনঅ্যাক্টিভ পুরুষ হলেও পুরুষের কার্যক্ষমতা আসলে তার মধ্যে নাই। মানে রাধা কে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, রাধা কোথায় গেল, কি করলো না করলো, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে একটা বালিকা মেয়ে। মানে কৃষ্ণ তো কি করে, কি বলে, ওই আয়ান ঘোষ কি করে, সকালে ভোরবেলায় গরু নিয়ে যায়, সারাদিন মাঠে গরু চড়িয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে। রাধা বালিকা একা ঘরে থাকে। এই রাধাকে দেখাশোনার ভার দেওয়া হয় কার উপরে বলেন তো? ওই যে বড়াইয়ের উপরে ভার দেওয়া হয় রাধাকে দেখে রাখার। তো এই হলো জন্মখণ্ডের বর্ণনা। এর পরের খণ্ডের নাম হলো তাম্বুল খণ্ড। তো তাম্বুল খণ্ডে দেখা যায় যে বড়াই ওই মথুরা যাবে, মানে মথুরাতে একটা হাট বসে। এই হাটে এই পরিবারগুলো হলো গোয়াল পরিবার। তারা গরুর দুধ থেকে দই, মিষ্টি, মাঠা এগুলো বানায়। এগুলো বিক্রি করার জন্য মথুরার হাটে নিয়ে যায়। তো বড়াই এগুলো নিয়ে মথুরার হাটে যাচ্ছিল, সাথে নিয়ে গেছে রাধাকে। বড়াই মাঝবয়সী একজন মহিলা। তার বর্ণনা হলো তার চুলগুলো পাখির পালকের মতো সাদা, তার চোখে মানে ভ্রুতে সাদা, মনে হয় যে সাদা কালি লাগানো, মানে এগুলোও সাদা।
আমাদের আমির সাহেবের মতো, কিন্তু তার শরীরে যথেষ্ট বল আছে। আমির সাহেব বলে না যে আমি এখন ইয়াং, তো ওইরকম সে হেঁটে যায় যেন যেন তার মানে একদম মানে মাটি কেঁপে ওঠে, এভাবে সে হেঁটে যায়। তো রাধাকে নিয়ে যে সে যাচ্ছিল, সে এমন ভাবে দ্রুত হেঁটে গেছে, পেছন থেকে যে রাধা নাই তার খবরও নাই। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে রাধা নাই। খুঁজতে খুঁজতে গহীন অরণ্যে সেখানে সাক্ষাৎ পেয়েছে কার? কৃষ্ণের। কৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞেস করছে বড়াই রাধার কথা দেখেছে কিনা। তো দেখেছে কিনা বললেই তো আর হবে না। ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় না, বিজ্ঞপ্তিতে কি বলে, গায়ের রং কেমন, উচ্চতা কতটুকু, পরনে কি ছিল, এগুলো বলতে হয় না। তো বড়াই কৃষ্ণের কাছে রাধার রূপের বর্ণনা খুঁটিয়ে খুঁটিয়ে সব বলতে হলো। আর এগুলো শুনে কৃষ্ণের অবস্থা কি বুঝতেই পারছেন, ধারে কাছে তো নাই। বড়াই মানে কৃষ্ণ বড়াইকে বলছে, বড়াই আমি তো রাধার প্রেমে পড়ে গেলাম, তুমি এক্ষুনি রাধাকে আমার কাছে এনে দাও। বড়াই বলছেন না আমি সেটা পারবো না, তবে তুমি যদি তোমার প্রেমের নিদর্শন স্বরূপ আমাকে কিছু দিতে চাও সেটা আমি পৌঁছে দিতে পারি। ওই যে বিশেষ বিশেষ দিবস আছে না, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, সবাই কি নিয়ে দৌড়াদৌড়ি করে বলেন তো? ফুল। কৃষ্ণ ফুল দিতে ভুল করেনি, ফুল দিয়েছে, কিন্তু এর বাইরে স্পেশাল আর একটা গিফট দিয়েছে রাধার জন্য, সেটাই হলো এই তাম্বুল। তাম্বুল মানে কি বলেন তো? পান। তো পান দিয়ে রাধা কি করবে? পান দিয়ে কি করবে রাধা বলেন? অবশ্য তখন তো এই কসমেটিক্সের দোকান ছিল না, এক ঢিলে দুই পাখি না, যতক্ষণ ঠোঁট লাল থাকবে ততক্ষণ তো মনে থাকবে। কি মানে ক্রিয়েটিভিটি হিরো কৃষ্ণের। হ্যাঁ, যাই হোক, তো কৃষ্ণ বড়াইয়ের হাতে পান দিল, মানে তাম্বুল দিল, সন্দেশ দিল, ফুল দিল, এগুলো দিয়ে রাধাকে দেওয়ার জন্য পাঠালো। তো বড়াই যখন রাধার কাছে এগুলো দেয়, রাধা কিছুটা প্রেস্টিজ ইস্যু মনে করলো। কেন? সে ভাবলো আমি তো বিবাহিতা, আমাকে কেন প্রেমের প্রস্তাব দিবে। সেগুলোকে পায়ের নিচে ফেলে পাড়িয়ে মারিয়ে নষ্ট করে দিল। কিন্তু তারপরেও বড়াই কথা দিয়ে এসেছে কৃষ্ণকে। বড়াই রাধাকে কনভিন্স করার চেষ্টা করছে, নানা কথা বলছে। রাধা তখন ক্ষেপে বড়াইয়ের গালে দিয়েছে এক চড় খেয়ে রাধা ইয়াতে বড়াই তো কান্নামুখ, সোজা কৃষ্ণের কাছে গিয়ে বলছে তোমার জন্য আজকে আমাকে এভাবে মার খেতে হয়েছে। তো এটা শুনে কৃষ্ণ তখন নায়ক থেকে অনেকটা ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হলো। পরের খণ্ডের নাম হলো দান খণ্ড। এই খণ্ডে কৃষ্ণ রাধা তার বড়াইদের মানে সখীদের নিয়ে, রাধা তার সখীদের নিয়ে এই যমুনা নদী পার হয়ে মথুরায় যাবে, যেহেতু ওই যে হাটে যাবে, মথুরার হাটে। কৃষ্ণ এখানে উপস্থিত কি বেশে? ওই যে নদী পার হওয়ার সময় ঘাটে কি দিতে হয়? কড়ি দিতে হয় না, দান দিতে হয়, টাকা, ট্যাক্স, ইনকাম ট্যাক্স। কৃষ্ণ এখানে ইনকাম ট্যাক্স অফিসার। কৃষ্ণ কি বলছে? আগে ট্যাক্স দাও, দান দাও, তারপরে নদী পার হও। রাধা বলছে যে না, আমার কাছে কোনো কড়ি নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। কৃষ্ণ বলছে না, কড়ি না দেওয়া পর্যন্ত, দান না দেওয়া পর্যন্ত তুমি ঘাট পার হতে পারবে না। রাধা তো বুঝেছে কেন তার পিছনে লেগেছে। ওই যে রাধা বলছে তুমি আমার পিছনে কেন লেগেছো সেটা বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার মাথার সব চুল কেটে ফেলছি, কি হবে সব চুল কাটলে? মেয়েদের যদি মাথার চুল সব কেটে ফেলে, নাড্ডু মানে কি জাম্বু জাম্বু লাগবে না? রাধা এটা কেন করতে চাইলো? যে তার যে সৌন্দর্যে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে কৃষ্ণ তার পিছে লেগেছে, সে তার সমস্ত সৌন্দর্য ভুলণ্ঠিত করে ফেলবে। তাতেও রাজি হলো না কৃষ্ণ, দান দিতেই হবে। শেষ পর্যন্ত রাধা আর কি করবে? ওই যে বাংলা সিনেমায় ভিলেন যখন নায়িকাকে অ্যাটাক করে,
কি করে বলেন তো? নায়িকা তখন কি করে? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে দৌড় দেয় না? রাধা সেটাও করতে চাইল, কিন্তু মানে সেটাই করলো। আচ্ছা, এতে কি কৃষ্ণের অসুবিধা হলো নাকি আরো সুবিধা হয়ে গেল? নির্জন প্রান্ত, জনমানব শূন্য, শেষ রক্ষা হলো না রাধার, কর্তার ইচ্ছাই কর্ম সাধিত হলো। এই হলো দান খণ্ড। পরের খণ্ডের নাম হলো নৌকা খণ্ড। এই খণ্ডে রাধা তার সখীদের নিয়ে নদী পার হবে, নদী পার হয়ে মথুরায় যাবে। তো নদী পার হতে কি লাগবে? কি লাগবে বলেন? নৌকা লাগবে না? কৃষ্ণ এখানে উপস্থিত নৌকার মাঝি। সে নৌকা বানিয়েছে। কেমন নৌকা জানেন? বলেন তো, এই নৌকায় প্যাসেঞ্জার কয়জন উঠতে পারবে? মাত্র একজন। রাধা 1200 সখী নিয়ে নদীর ঘাটে নামা শুরু করেছে। কৃষ্ণ বলছে, দাঁড়াও, আগে তো আমার নৌকার দিকে তাকাও। কি দেখে? একজন মাত্র প্যাসেঞ্জার উঠতে পারবে, কি আর করা। প্রথমে বড়াই পার হলো, তারপরে তার সখীরা পার হলো, এরপর রাধার পালা। তো রাধাকে নিয়ে যখন মাঝ নদীতে, তখন শুরু হয়েছে তুফান। রাধা বলছে, মাঝি আমি তো সাঁতার জানি না, কি হবে? মাঝি বলছে, তোমার কোনো ভয় নেই, তুমি যদি আমার শর্তে রাজি থাকো। তো বলে, কি শর্ত তোমার? বলে, তুমি যদি আমার আলিঙ্গনে সাড়া দাও। রাধা বলছে, কে তুমি? মুখোশ পরা ছিল, বুঝতে পারেনি। এবার মুখোশ খুলে ফেলে, দেখে কৃষ্ণ। তো করার তো কিছু নাই। একদিকে রাধা সাঁতার জানে না, 2 নম্বর হলো তুফান শুরু হয়েছে। এখন তো কৃষ্ণ যা বলবে তাই মেনে নিতে হবে। তাই হলো, সঁপে দিতে হলো কৃষ্ণের কাছে রাধাকে। যখন নদী পার হয়ে পাশে আসলো, অপেক্ষায় ছিল তার সখী এবং বড়াই। বড়াই বলছে, এতক্ষণ কি করেছিস? বুঝি না বুঝি? বুঝবেই তো। কিন্তু রাধা সত্যটা গোপন করে নিল। কি বলছে? আজকে মরেই যেতাম কৃষ্ণ যদি আমাকে রক্ষা না করত। কৃষ্ণ যে কোন রক্ষা করেছে, তাই না? যাই হোক, সে সত্যটা গোপন করে নিল, সত্যটা বলল না। কারণ এটা যদি বলে তাহলে সেটা তো আর এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তার শাশুড়ির কাছে, তার হাজবেন্ডের কাছে এই খবর পৌঁছে যাবে না। তো সে কারণে কি করলো? গোপন করে নিল। কিন্তু এরপর থেকে কৃষ্ণ মানে রাধা আর ঘর থেকে বের হয় না। অনেক দিন পার হয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, বসন্ত মানে শরৎকাল চলে এসেছে। এদিকে অনেক দিন কথা হয় না, রাধার সাথে দেখা হয় না। রাধা বিরহে কৃষ্ণ কাতর। উপায় আটলো, বুদ্ধি আটলো, কিভাবে রাধাকে ঘর থেকে বের করা যায়। কি করলো? রাধার শাশুড়ির কাছে একটা মেসেজ পাঠালো কৃষ্ণ বড়াইয়ের মাধ্যমে, যে কেন রাধা শুধু শুধু ঘরে বসে থাকে, যদি কিছু দই দুধ নিয়ে মথুরার হাটে যায় বিক্রি করে, তাহলে তো সংসারে কিছু পয়সা আসে, উপকার হয়। ব্যাস, এটা বলা মাত্রই কাজ হয়ে গেছে। রাধার শাশুড়ি রাধাকে এই দই দুধ এগুলোর বোঝা ভার দিয়ে রাধাকে পাঠিয়ে দিল মথুরার হাটে। তো রাধা যাচ্ছে, তখন তো নদীতে পানি নাই, পুরো পথটা শুকনা, হেঁটে যেতে হবে। এখানে যখন যাওয়া শুরু করেছে, উপস্থিত কৃষ্ণ কি বেশে? কুলির বেশে। বলে, তোমার কষ্ট হচ্ছে, তোমার ভারটা বোঝাটা আমাকে দাও। রাধা তো দেখেই চিনে ফেলেছে, আর রাধা জানে ও খালি মুখে কোনো কাজ করে না, মতলববাজ। কি আর করা, কষ্ট যেহেতু হচ্ছে, সে পুরা মানে ভারটা কৃষ্ণের মাথায় দিল, আর বলল যে ঠিক আছে, তুমি আগে বৃন্দাবনে মথুরায় চলো, তারপরে দেখা যাবে। তো মথুরায় যাওয়ার পরে রাধা তার পসরা সাজিয়ে, দোকান সাজিয়ে সব বিক্রি করলো। করার পরে কৃষ্ণ বলছে, এবার আমার পাওনা মিটিয়ে দাও। রাধা বলছে, এখন তো অনেক রোদ, বরং বৃন্দাবনে চলো। তো মেনে নিল। ফেরার পথে রাধা কৃষ্ণের হাতে কি ধরিয়ে দিল? ছত্র, ছাতা ধরিয়ে দিল। কেন? রোদ তো, রাধার মাথায় ছাতা ধরে ধরে নিয়ে যাবে। কৃষ্ণের তো প্রেস্টিজ পাংচার হওয়ার উপক্রম, কিন্তু কি আর করার তো কিছু নেই।
যেহেতু মতলববাজ মতলব নিয়ে বসে আছে, কথা না শুনলে তো আর হবে না। পুরো পথটা এই ছাতা ধরে ধরে নিয়ে গেল কৃষ্ণ মানে রাধার মাথায়। বৃন্দাবনে যাওয়ার পরে তো কিছুটা খুশি ভাব, কিন্তু রাধা এই কথা সেই কথা বলে এই নিয়ে বিনি আস্তে করে কেটে পড়ল। বলেন এখন কৃষ্ণের অবস্থা কি? পুরাটা বলদ বনে গেল না? যাই হোক, সে তখন বড়াইয়ের কাছে গেল, গিয়ে বলছে যে রাধা তো আমার প্রেম গ্রহণ করে না, উল্টা আমাকে ভেবে নাকে দড়ি দিয়ে ঘুরায়, আমি কি করতে পারি? তো বড়াই তাকে শিখিয়ে দিল, জোর করে তো আর প্রেম পাওয়া যায় না, প্রেম পেতে হলে মন পেতে হবে, তুমি তার মন পাওয়ার চেষ্টা করো। বলে আমি কিভাবে তার মন পাবো? বলছে তুমি বৃন্দাবনকে এমন ভাবে আলোক সজ্জায় সজ্জিত করে ফেলো যেন এটা দেখে রাধা মুগ্ধ হয়ে যায়। কৃষ্ণ তাই করলো। কৃষ্ণ বৃন্দাবনকে সজ্জিত করলো। তো এগুলো দেখতে আসলো প্রথমে রাধার সখীরা দেখে গেল, এরপর রাধার পালা। তো রাধা এটা দেখে এতটা মুগ্ধ হলো, এবার আকবারই আর কৃষ্ণকে কিছু করতে হলো না, যা করার রাধাই করলো। পরের খণ্ডের নাম হলো কালীয় দমন। এই কালীয় দমন খণ্ডে একটা বিশাল কালনাগ এসে উপস্থিত, বুঝেছেন? যমুনার পানিতে বিষ ঢেলে পুরো পানি বিষাক্ত করে দিয়েছে। রাধা আর তার সখীরা না সেই পানি খেতে পারছে, না ঘাটে নামতে পারছে। এবার কৃষ্ণ এসে উপস্থিত। কি বেশে বলেন তো? বাংলা সিনেমার নায়ক। দেখেন না, বাংলা সিনেমার নায়কের সামনে যতজন ভিলেন হোক আর যত শক্তিশালী ভিলেন হোক, নায়কের ঢিসুমে সব উৎখাত। কৃষ্ণ পানিতে ঝাঁপ দিল, দীর্ঘক্ষণ কালনাগের সাথে যুদ্ধ করে অবশেষে বিজয়ের বেশে উপরে উঠে আসলো। আর এরকম বিজয়ের বেশে যখন নায়ক নায়িকার সামনে এসে উপস্থিত হয় তখন কি হয় দেখেন না? সিনেমায় একটা গান হয় না? যাই হোক, তো এই হলো কালীয় দমন খণ্ড। পরের খণ্ডের নাম হলো যমুনা খণ্ড। এখানে এই যে যমুনা নদীতে কালনাগের ঘটনা, যমুনার বর্ণনা এসেছে। এর পরের খণ্ডের নাম হলো হার খণ্ড। হার খণ্ডে আমরা দেখতে পাই যে হার খণ্ডে দেখা যায় যে এখানে একটা গাছ আছে। কি গাছ জানেন? একটা কদম গাছ আছে, কদম গাছ। রাধা তার সখীদের নিয়ে গোসলে গেছে। গোসলে নামার আগে গাছের গোড়ায় ওই হারটা রেখে সে গাছের উপরে উঠে বসে আছে। গাছের গোড়ায় হারটা রেখে গোসলে নেমেছে। আর ওইদিকে রাধা কৃষ্ণ তারা ঘাটে যাওয়ার আগেই ওই গাছের উপরে উঠে বসেছিল। যেই না রাধা গোসলে নেমেছে, মানে হাতটা রেখে নদীতে নেমেছে, কৃষ্ণ আস্তে করে ওই গাছ থেকে নেমে হাতটা নিয়ে গিয়ে আবার গাছের উপরে বসে থাকলো। রাধা যখন গোসল থেকে উঠলো, উঠে দেখে তার ঘাটে তার হার নাই। হার কে আর নিবে, বুঝতে আর বাকি রইল না। সে সোজা ওই কৃষ্ণের যে পালিতা মা, তার নাম হলো যশোদা। কি নাম? সে যখন যশোদার কাছে গেল, মানে যশোদার কাছে গিয়ে নালিশ করলো যে কৃষ্ণ আমার হার এনেছে, তাকে আমার হার দিতে বলো। যশোদা ডেকে পাঠালো কৃষ্ণকে, জিজ্ঞেস করলো তুই হার এনেছিস? কৃষ্ণ বলে সি সি সি, তুমি কি বলো এটা? রাধা আমার সম্পর্কে পাড়াতো মামি হয়, আমি মামির সাথে এগুলো করতে পারি? যাক, কোনো মতে বাঁচলো, কিন্তু রাগে ক্ষোভে সে ফুঁসছে। কেন? এই যে অপমান করেছে। সে সোজা বড়াইকে বলছে, বড়াইয়ের কাছে গিয়ে যে
রাধা আমাকে এইভাবে অপমান করেছে, আমি এই অপমানের প্রতিশোধ চাই, আমি কি করতে পারি? বড়াই তখন পরামর্শ দিল যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুল বাঁকা করতে হবে, কি করব? বলে তুমি তাকে প্রেম মদন দাও, মানে বান মারা, বোঝেন না, শুনেছেন বান মারা? বান মারার পরামর্শ দেয়। কৃষ্ণ তাই করলো, রাধাকে বান মারলো, রাধা মূর্ছা গেল, অজ্ঞান হয়ে গেল, কৃষ্ণই আবার তার চেতনা ফিরিয়ে আনলো। কিন্তু এরপর থেকে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সবসময় শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। একদিকে রাধা মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ, অন্যদিকে আবার কৃষ্ণ কি করে, যখন তখন যেখানে সেখানে কি করতে থাকে, বাঁশি বাজাতে থাকে। আর এই বাঁশির সুর শুনে রাধার অবস্থা কি বুঝতেই পারছেন। ওই যে ওখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরণের যেগুলো দেখেছিলাম না, ওখানে একটা চরণ ছিল যে কেনা বাঁশি বায়ে বড়াই ওই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই ওই গোঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মোর আওলাইলো রান্ধন। বড়াইকে বলছে রাধা যে কেনা বাঁশি বায়ে বড়াই ওই কালিনী নৈকুলে। কালিনী বললাম না, ওই যে যমুনা নদীর আর এক নাম দেওয়া হয়েছে কালিনী। বলছে ওই কালিনী নদী বা যমুনা নদীর ঘাটে কে বাঁশি বাজাচ্ছে, কে বাঁশি বাজায় ওই গোচারণ ভূমিতে। বলছে আকুল শরীর মোর ব্যাকুল মন, আমার শরীর আকুল হয়ে যায়, মন ব্যাকুল হয়ে যায়, বাঁশির শব্দে মোর আউলাইলো রান্ধন। বাঁশির শব্দ শুনে আমার রান্না বান্না সব এলোমেলো হয়ে যায়। বলছে আমি এখন কি করতে পারি? বড়াই তখন পরামর্শ দিল যে হিসাব তো সোজা, কৃষ্ণ যখন সারা রাত বাঁশি বাজিয়ে বাজিয়ে ভোরবেলায় ঘুমিয়ে যাবে, তুমি ওই কৃষ্ণের মাথার কাছ থেকে বাঁশিটা নিয়ে চলে আসবে, তাহলেই তো আর সে বাঁশি বাজাতে পারবে না। ব্যাস, কথা মতো কাজ করলো। ঘুম থেকে উঠে কৃষ্ণ দেখে তার মাথার কাছে বাঁশি নাই, সোজা বড়ের কাছে গিয়ে বলছে রাধা আমার বাঁশি নিয়ে এসেছে, তাকে আমার বাঁশি দিতে বলো। রাধা বলছে না, বাঁশি দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার বাধ্য না হবে, যতক্ষণ পর্যন্ত আমাকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকবে, ততক্ষণ তোমাকে বাঁশি দেওয়া হবে না। বাঁশি পাওয়ার জন্য কৃষ্ণ তার সব শর্ত মেনে নিল। কিন্তু এরপর থেকে আর রাধাকে পাত্তা দেয় না। এতদিন ছিল রাধা ক্রেজি, এখন কৃষ্ণ ক্রেজি, এখন হলো রাধা ক্রেজি। রাধা কৃষ্ণের কৃষ্ণ রাধাকে দেখা দেয় না, কথা বলে না। হ্যাঁ, রাধা কৃষ্ণ বিরহে কাতর হয়ে যাচ্ছে। বরের কাছে গিয়ে বলছে যে রাধা কৃষ্ণ আমাকে দেখা দেয় না, কথা বলে না, তুমি এক্ষুনি কৃষ্ণের কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গেল, নিয়ে চললো বড়াই রাধাকে নিয়ে। কোথায় কৃষ্ণ? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কদম গাছের নিচে বসে সে বাঁশি বাজাচ্ছে। তাকে গিয়ে বলল বড়াই, তুমি কেন রাধাকে এত কষ্ট দাও? সে তোমার প্রেমে পাগল, তোমার বিরহে বিরহী, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ বলছে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কেন, কি হয়েছে? সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, সে আমাকে দিয়ে কি করেছে, ভার বইয়ে নিয়েছে, আমাকে দিয়ে ছাতা ধরিয়ে নিয়েছে, আমাকে দিয়ে আমার সম্পর্কে আমার মায়ের কাছে নালিশ করে আমাকে অপমান করেছে। আমি তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রাধা তখন বলছে আমি তখন বালিকা ছিলাম, তোমাকে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না, এটা সেটা। কি আর, শেষ পর্যন্ত মন গলে গেল, মেনে নিল। সেখানে দুজনের মধ্যে রাত্রি যাপন হলো, ফুলসজ্জা হলো। কিন্তু ভোরবেলায় উঠে কৃষ্ণ দেখে, রাধা দেখে তার পাশে কৃষ্ণ নাই। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ যে কোথায় আসলে বলা মুশকিল, কারণ এরপরে 2-3টা পৃষ্ঠা পাওয়া যায়নি। তো ফিনিশিংটা কি হয়েছে সেটা তো আর তাহলে বলা মুশকিল। তবে এই কাহিনীটা বিভিন্ন লেখায় পাওয়া যায়, সেখানে জানা যায় যে ওই যে কংস, কৃষ্ণকে এই মর্তে পাঠানো হয়েছিল, তার যে মামা কংস মামা, এই কংস অত্যাচারী রাজা, তাকে বধ করার জন্য মূলত কৃষ্ণকে এই মর্তে পাঠানো হয়েছিল। তো এবং ধারণা করা হয় যে কৃষ্ণ সেই কংসকে বধ করার জন্য সেখানে চলে যায়। ঠিক আছে, তো এই হলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড। পরীক্ষা আসবে
কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় বা কোনটি খণ্ড? সম্প্রতি যে পরীক্ষাগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসছে। একবার কোশ্চেন দিয়েছে কি জানেন? কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? কোনটি খণ্ড নয়? তো আমি অপশনে দেখলাম যে সব 4টা অপশনই ঠিক আছে, কিন্তু পরে আবার মনে হলো যে 4টা তো ঠিক হওয়ার কথা না, কোথাও ঝামেলা আছে। ভালো করে তাকিয়ে দেখি 3টা অপশন হুবহু, আর একটা অপশন দেওয়া আছে। এখানে কি লেখা আছে? কালীয় দমন। ওইখানে একটা অপশন কি দেওয়া ছিল জানেন? কালীয় মদন। দমনকে মদন বানিয়ে একটু আলাদা করেছে। তা আমি প্রথমে দেখে ভাবছিলাম যে 4টাই তো ঠিক আছে, কিন্তু পরে ভালো করে তাকিয়ে দেখি না, আসলে দমনকে মদন বানিয়ে দিয়েছে। তো এই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড। কোনটি খণ্ড কোনটি খণ্ড নয়, প্রথম খণ্ড কোনটি, শেষ খণ্ডের নাম কি, অথবা যে কোনো একটা ঘটনার ক্লু দিয়ে বললো এটি কোন খণ্ডের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা আপনার প্রিলিতেও লাগবে, লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখবেন। চরিত্রগুলো তো বলেছি। এবার আসেন, এই কাব্যটা চর্যাপদ যেমন হারানো গিয়েছিল, এই কাব্যটাও হারানো গিয়েছিল। তো কে, কবে, কোথা থেকে, কে, কখন, কোথা থেকে এটা উদ্ধার করেছেন? এটা আমরা জানি যে চর্যাপদ উদ্ধার করা হয়েছিল কত সালে বলেন তো? প্রথমে আসি, কে উদ্ধার করেছেন এই কাব্যটা? কে উদ্ধার করেছেন? যিনি এই কাব্যটা উদ্ধার করেছেন তার নাম হলো বসন্ত রঞ্জন রায়। কি নাম? বসন্ত রঞ্জন রায়। যদিও তাকে উপাধি দেওয়া হয়েছে কি বলেন তো? উপাধি দেওয়া হয়েছে বিদ্যুৎ বল্লভ। বিদ্যুৎ বল্লভটা তার উপাধি। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তিনি এই কাব্যটা উদ্ধার করেছেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার তিনি তত্ত্বাবধায়ক বা অধ্যক্ষ ছিলেন। তো তিনি মূলত এই কাব্যটা উদ্ধার করেছেন। চর্যাপদ কত সালে? 1907 সালে। তার 2 বছর পরে অর্থাৎ 1909 সালে তিনি এটা উদ্ধার করেন। কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুর ইউনিয়ন কাকিল্লা গ্রামের যে গৃহস্থের বাড়ি থেকে। তার নাম হলো, গৃহস্থের নামটা লিখে রাখতে পারেন, গৃহস্থের নামটা হলো দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে, গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে এই পুঁথিটি উদ্ধার করা হয়। তো এখানে প্রশ্ন আসে অনেক সময় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছে রান্নাঘর থেকে, শোয়ার ঘর থেকে, গোয়ালঘর থেকে। সবাই জানে এটা কোথা থেকে? এই গোয়ালঘর থেকে এটা উদ্ধার করা হয়েছে। তো এই কাব্যটা উদ্ধার করার পরে এটাও দেখলেন তো, একটা পৃষ্ঠা দেখালাম না, এটাও অত সহজ না। এত সহজে এটা উদ্ধার করা সম্ভব হয়নি। বসন্ত রঞ্জন রায়ের প্রায় 7 বছর লেগে গেল এর ভেতরে কি আছে না আছে সেটাকে উদ্ধার করতে। তো এটা উদ্ধার করার পরে কত সালে? 1916 সালে। কোথা থেকে? কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই বসন্ত রঞ্জন রায় কি করলেন? যখন উদ্ধার করেছিলেন এই কাব্যটা, তখন এটার নাম ছিল শ্রী কৃষ্ণ সন্দর্ভ। এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ এইটাকে তিনি মানে এই নামে তিনি উদ্ধার করেছিলেন, কিন্তু তিনি এই নামটা না নিয়ে
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাম দিয়ে তিনি এটাকে প্রকাশ করলেন। মানে নামটা পেয়েছিলেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ, বাট তিনি ওই নামটা না নিয়ে তার মতো করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাম দিয়ে তিনি এটাকে প্রকাশ করেন। কত সালে? 1916 সালে। ঠিক আছে, এই হলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই নিয়ে, আমরা পরের টপিকে যাব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বৈষ্ণব সাহিত্য নিয়ে কথা বলবো। বৈষ্ণব সাহিত্য, আচ্ছা, বৈষ্ণব সাহিত্য আলোচনার আগে আমি একটু পেছনে ফিরে যাব। আমাদের এই বাংলায় বারবার পট পরিবর্তন হয়েছে। পাল থেকে সেন, সেন থেকে মুসলিম শাসন, আবার মুসলিম শাসকদেরকে একজনকে বিতাড়িত করে আর একজন, এভাবে পট পরিবর্তন হয়েছে। তো যখন এই বাংলায় সেন শাসন ছিল, সেন শাসন আমলে হিন্দু ধর্মের 3টা শ্রেণী ছিল। একটা ছিল ব্রাহ্মণ, একটা ছিল বৈশ্য, আর একটা ছিল শূদ্র। এই 3টা শ্রেণী ছিল। 3টা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের অভিজাত, বাকিরা ছিল নিম্নবর্ণের হিন্দু। তো এই ব্রাহ্মণদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের ছিল আকাশ পাতাল তফাৎ। নিম্নবর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়েও হাঁটতে পারবে না, ওই দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই খড়মটা খুলে বগলে নিয়ে মাথায় ছাতা থাকলে সেই ছাতা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে তো পা কেটে ফেলে দিয়েছে। বুঝতেই পারছেন বৈষম্যটা কতটা ভয়াবহ ছিল। এরপরে যখন মুসলিম শাসনের সূচনা হলো, নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে ইসলামে এরকম কোনো শ্রেণী বৈষম্য নাই। রাজা প্রজা ধনী গরিব সবাই একসাথে এক কাতারে নামাজ পড়ছে। এই বিষয়গুলো তাদেরকে খুব ইনফ্লুয়েন্সড করলো এবং তারা দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। এই অবস্থায় শ্রী চৈতন্য নামক একজন ব্যক্তিত্ব, তিনি দেখলেন যে এইভাবে যদি নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হতে থাকে তাহলে হিন্দু ধর্ম একসময় কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। এই ভাঙ্গন ঠেকানোর জন্য তিনি নতুন একটা ধর্মের ডাক দিলেন, যার নাম হলো বৈষ্ণব ধর্ম। তার মানে বৈষ্ণব ধর্ম কিন্তু নতুন কোনো ধর্ম না, হিন্দু ধর্মেরই নবতর সংস্করণ। হিন্দু ধর্মে যেমন ভগবান শ্রীকৃষ্ণ, বৈষ্ণব ধর্মেও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তিনি নতুন ধর্মের কথা কেন বললেন? তিনি দেখলেন যে কেন নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে, সেই কারণটা খুঁজে বের করলেন, আর সেটাকেই তিনি অ্যাপ্লাই করলেন তার এই নতুন ধর্মে। কি বললেন? আমাদের এই ধর্মে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, আমরা সবাই ভাই ভাই। এই কথাগুলো যখন প্রচার করলেন, তখন যারা ধর্মান্তরিত হয়েছিল তাদের অনেকেই ব্যাক টু দা প্যাভিলিয়ন ফিরে যখন আসলো, তখন তাদের কাছে শ্রী চৈতন্য কি কোনো সাধারণ মানুষ হবেন? অসাধারণ। আর অসাধারণ মানে দেবতা,
তিনি তাদের কাছে হয়ে গেলেন দেবতা তুল্য, নাম হয়ে গেল শ্রী চৈতন্য দেব। দেব, শ্রী চৈতন্য দেব। ঠিক আছে, তাহলে শ্রীকৃষ্ণ বৈষ্ণব সাহিত্যটা কি? বৈষ্ণব সাহিত্য হলো বৈষ্ণব ধর্মের রস ভাষ্য। হ্যাঁ, রাধা কৃষ্ণের প্রেম লীলা, রাধা কৃষ্ণের প্রেম লীলাকে ভিত্তি করে শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক রচিত কাব্য অবলম্বনে এই সাহিত্যের বিকাশ ঘটে। ঠিক আছে, মানে রাধাকৃষ্ণের প্রেমলীলা এটা তো এই ভিত্তিক সাহিত্য তো আগে ছিল, তার সাথে কি হলো শ্রী চৈতন্য দেবের জীবন একত্র হলো, হয়ে নতুন নতুন যে সমস্ত কাহিনী কাব্য রচিত হতে থাকলো, এটাই হলো বৈষ্ণব সাহিত্য। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এই বৈষ্ণব সাহিত্যের তিনটা অংশ। একটা হলো পদাবলী, একটা হলো জীবনী কাব্য, আর একটা হলো বৈষ্ণব শাস্ত্র। এই তিনটা হলো বৈষ্ণব সাহিত্যের অংশ। পদাবলী, জীবনী কাব্য এবং বৈষ্ণব শাস্ত্র। তবে বৈষ্ণব শাস্ত্র যেটা, এটা আপনাদের লাগবে না। ওই যে পেছনে এরকম টিকি থাকে না, টিকি, ব্রাহ্মণ পণ্ডিত যারা, ওইটা ওই পণ্ডিতদের ব্যাপার স্যাপার, ওটা আপনাদের লাগবে না। তবে এই দুটা লাগবে, এই দুটো ইম্পর্টেন্ট। তো প্রথমে আসেন পদাবলী কাকে বলে। ঠিক আছে, বৈষ্ণব পদাবলী। পদাবলী কাকে বলে লেখেন, বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি হলো পদ বা পদাবলী। বৈষ্ণবীয় ধর্মের বিশেষ গূঢ় বিষয়ের, গূঢ় মানে কি একদম নিগূঢ়, ইনহারেন্ট, অন্তর্নিহিত, ভেতরকার যে মূল।
বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল, শ্রেষ্ঠ কাব্যধারা, শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এটি। মোট কতজন কবি পদাবলী রচনা করেছেন? পদাবলী রচনা করেছেন মোট 164 যোগ 1, কতজন হলো? 165 জন কবি। এক আলাদা কেন বলেন তো? এক আলাদা কেন? এক আলাদা হচ্ছে আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলী লিখেছেন। ভেরি গুড। রবীন্দ্রনাথ আধুনিক যুগের একজন কবি, রবীন্দ্রনাথ তিনি, আর মধ্যযুগের 164 জন। এই মোট 165 জন কবি পদাবলী রচনা করেছেন। এখন এই 165 জন কবি সম্পর্কে পড়ার টাইম আমাদের নাই। এখান থেকে আমরা বিখ্যাত 5 জন কবি সম্পর্কে জানব। বিখ্যাত 5 জন কবি কে কে? 1 বিদ্যাপতি, 2 আচ্ছা 1 নম্বরে লেখেন জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই 5 জনই হলো বিখ্যাত: জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। ঠিক আছে। প্রথমে লেখেন জয়দেব। এই জয়দেব তিনি দ্বাদশ শতকের কবি ছিলেন। কোন শতকের? এবং তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। রাজা লক্ষণ সেনের সভাকবি। এবং তিনি হলেন পদাবলীর প্রথম বাঙালি কবি। পদাবলীর প্রথম বাঙালি কবি। তিনি সংস্কৃত ভাষায় পদাবলী লিখেছেন। সংস্কৃত ভাষায় প্রথম পদাবলী লেখেন। তার কাব্যের নাম গীত গোবিন্দম।
হয়েছে লেখা? তাহলে উনি হলেন পদাবলীর প্রথম বাঙালি কবি, পদাবলীর প্রথম বাঙালি কবি, এবং তিনি দ্বাদশ শতকের কবি ছিলেন। আর দ্বাদশ শতকের যে শাসক রাজা লক্ষণ সেন তার সভাকবি ছিলেন। এখন দেখেন তিনি বাঙালি কবি, অথচ বাংলায় পদ না লিখে কোন ভাষায় লিখলেন? সংস্কৃত ভাষায়। কেন বলেন? বাংলায় পদ না লিখে উনি কেন সংস্কৃত ভাষায় পদ লিখেছেন বলেন? হ্যাঁ, বলেন রবেল মাহমুদ। আমরা কি শুনেছিলাম? সেন শাসনামলে বাংলায় সাহিত্য চর্চা নিষিদ্ধ ছিল। যার যা লেখালেখি কোন ভাষায় লিখতে হবে? সংস্কৃত ভাষায়। এই কারণে তিনি বাংলায় না লিখে সংস্কৃত ভাষায় কাব্য লিখলেন, গীত ও গোবিন্দম। ঠিক আছে? এবার লেখেন বিদ্যাপতি। কোথাকার কবি ছিলেন তিনি? বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। এবং মিথিলার রাজা কে ছিলেন? শিবসিংহ। মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন তিনি। বুঝলাম? তো এই যে রাজা শিব সিংহ, তিনি উপাধি দিয়েছেন, এই বিদ্যাপতিকে উপাধি দেন। কি কি উপাধি দেন? একটা হলো মৈথিলি কোকিল, মৈথিলি কোকিল, কবি কণ্ঠহার, নবকবি শেখর, নবকবি শেখর। ঠিক আছে? তার উপরে জয়দেবের প্রভাব ছিল। তার উপরে কার? কবি জয়দেব। ওই যে আগে যে আলোচনা করলাম, জয়দেবের প্রভাব ছিল। কি বলা হয় তাকে? অভিনব জয়দেব। অভিনব জয়দেব। তার মানে মৈথিলি কোকিল, কবি কণ্ঠহার, নবকবি শেখর, অভিনব জয়দেব, এগুলো হলো সবই তার উপাধি। হয়েছে? তো তার সম্পর্কে একটা বিখ্যাত কথা প্রচলিত আছে। কথাটা হলো, বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত। বাংলায় একটি চরণ না লিখেও যিনি বাংলা ভাষার কবি হিসেবে পরিচিত, তিনি হলেন বিদ্যাপতি। হ্যাঁ, তো বাংলায় একটা চরণ লিখলেন না, কিন্তু বাংলা ভাষার কবি হয়ে গেলেন, তাহলে লিখলেন কোন ভাষায়?
তিনি মূলত ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলি ভাষা এটা কোন দেশের ভাষা? এটা কোনো দেশেরও ভাষা না, আর কোনো মানুষের মুখেরও ভাষা না। তাহলে তাহলে কোথা থেকে আসলো এই ভাষা? বিদ্যাপতি যখন পদাবলী রচনা করছিলেন, পদাবলী রচনার শুরুতে বাংলা এবং মৈথিলি, বাংলা এবং মৈথিলি এই দুটো ভাষার মিশ্রণে এক ককটেল ভাষা তৈরি করলেন, যার নাম ব্রজবুলি ভাষা। তাহলে ব্রজবুলি ভাষা হলো বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণ। পদাবলী রচনার শুরুতে, পদাবলী রচনার শুরুতে বিদ্যাপতি এই ভাষার সৃষ্টি করেন। কথা বুঝলাম? পদাবলী রচনার জন্যই মূলত বিদ্যাপতি এই ভাষার কি করেন? সৃষ্টি করেন। এই ভাষার সৃষ্টি করেন। তিনি এই ভাষার আদি বা প্রথম বা শ্রেষ্ঠ কবি। কথা বুঝলাম? তিনি এই ভাষার স্রষ্টা, তিনি এই ভাষার প্রথম কবি, আদি কবি, শ্রেষ্ঠ কবি, যেটাই বলেন না কেন। এ সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। কি বলছে? সখী আমার এই দুঃখের কোনো শেষ নাই, আমার এই কষ্টের কোনো শেষ নাই। কি তার দুঃখ? এ ভরা বাদর, বাদর মানে বর্ষা, ভরা বর্ষা মাহ ভাদর, ভাদ্র মাস, ভরা বর্ষা ভাদ্র মাস, অথচ আমার ঘরে কেউ নাই। সখী আমার এই কষ্টের কোনো শেষ নাই। কার ঘরে কেউ থাকে না, কার ঘর খালি থাকে? ব্যাচেলার। তার মানে বিদ্যাপতি ব্যাচেলার ছিলেন নাকি? ভরা বর্ষা ভাদ্র মাস, অথচ আমার ঘরে কেউ নাই। সখী আমার এই কষ্টের কোনো শেষ নাই। এরকম একটা কথা আমরা আর একজন কবির কাছে পাই। কে তিনি বলেন তো? এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বরসাই, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, জানালার পাশে বসে আছে, একা একা ভালো লাগে না। সমাধান কি? বাবা মাকে বলতে হবে নাকি? যদিও বাবা মাকে বলা এটাকে অনেকে লেন্দি প্রসেস মনে করে। বাবা মাকে বলবে, তারা আবার আর একজনকে ধরবে, সে আবার দুই পক্ষের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তারপরে যদি
কথায় মিলে, ব্যাটে বলে মিলে, তারপরে না খেলা ফাইনাল হবে। এর চেয়ে এখন সবাই কি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, যার নয়নে যারে লাগে রে ভালো না। যাই হোক, তো বিদ্যাপতির পদাবলীকে শুধু রবীন্দ্রনাথ অনুসরণই করেননি, এটার প্রশংসাও করেছেন। কি বলেছেন? বিদ্যাপতির পদাবলীকে প্রশংসা করে কবিগুরু নাম দিয়েছেন রাজকণ্ঠের মণিমালা। কি নাম দিয়েছেন? রাজকণ্ঠের মণিমালা। বিদ্যাপতির পদাবলীকে প্রশংসা করে কবিগুরু রবীন্দ্রনাথ এই নামটা দিয়েছেন, রাজকণ্ঠের মণিমালা। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনা বিদ্যাপতি এবং ব্রজবুলি ভাষা পর্যন্ত থাকলো। নেক্সট দিনে আমরা এরপর থেকে চণ্ডীদাস থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলেন। প্রতিটা লেকচারের পরে পরীক্ষা হওয়ার কথা মনে হয়েছিল, কিন্তু পরীক্ষাগুলো মনে হয় একটু লেট হচ্ছে হওয়ার জন্য। হয় নাই? পরীক্ষা হয় নাই? না, 1 নম্বর ক্লাসে 2 নম্বর ক্লাসে গত ক্লাসে পরীক্ষাটা হয়নি তো। কবে হওয়ার কথা? পরের ক্লাসের দিন? তো এরকম তো হয়, মানে ক্লাসের একটা ক্লাস নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে ওই ক্লাসের পরীক্ষাটা হয়। এখন পরীক্ষা কি হবে না নাকি? দাঁড়ান, আমি সালাউদ্দিন ভাই শুনছেন কথা? সালাউদ্দিন ভাই, দাঁড়ান একটু। সালাউদ্দিন ভাই, এক্সাম নিবে কিনা একটু জিজ্ঞেস করেন তো। সালাউদ্দিন ভাই কি এক্সাম নেবেন? শুনতে পাচ্ছেন সালাউদ্দিন ভাই? দাঁড়ান, আসছে। এক্সাম নেবেন কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার সাথে কথা এই পর্যন্তই নাকি? ভালো থাকবেন সবাই, নেক্সট দিনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।